আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত, স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযানের দাবি। ভারতের জবাব দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সবুজ সংকেত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশি ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা খুললেও ভিন্ন পথমুখী এয়ারলাইন্সগুলো হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, দুদেশকেই সংযত আচরণের আহ্বান। এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ শুমারি শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণের লক্ষ্য। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে শুরুতেই ভারত পাকিস্তান পরিস্থিতি। অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের কয়েকটা স্থানে এবং কাশ্মীরের মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত। এতে এক শিশুসহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। পাল্টা আক্রমণে ভারতের ১৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত আক্রমণের প্রতিশোধ নেয়ার অধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা ভারতেও আক্রমণ করে পাকিস্তান। এতে দুই দেশেই হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বিভিন্ন স্থাপনা। হামলা পাল্টা হামলার মধ্যেই জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির সাথে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে তিনি এক বিবৃতিতে জানান, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে হামলার জবাব দেওয়া হবে। এমনকি দেশটির সশস্ত্র বাহিনীকে জবাব দেওয়ার সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কেবল তাদেরই হত্যা করা হয়েছে যারা ভারতের নিরপরাধদের খুন করেছে। ভারত তার মাটিতে আক্রমণের প্রতিশোধ নেওয়ার অধিকার প্রয়োগ করেছে। তবে এই হামলা অত্যন্ত চিন্তাভাবনা করে এবং পরিমিতভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পাল্টাপাল্টে হামলা থেকে উভয় দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, জার্মানি ও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। সুব্রত গাইন, চ্যানেল আই। ভারত পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণার পর আবার রুট খুলে দিলেও বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্স এখনও ভিন্ন পথে ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইন্স সহ আরেকটি এয়ারলাইন্সে ৩টি ফ্লাইট মাঝ আকাশ থেকে রুট পরিবর্তন করে দুবাই এয়ারপোর্টে অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা বাদ দিয়ে ঘুরে ভারতে হয়ে যাওয়া আসা করছে। চকর মালিতার রিপোর্ট। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতও কিছু রুটে বন্ধ করেছে তাদের আকাশসীমা। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 রোম ঢাকা ফ্লাইট তাজিকিস্তানের আকাশসীমায় এলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাকিস্তানের উপর দিয়ে সব রুট বন্ধের খবর পায়। বাংলাদেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে রুট পরিবর্তন করে বিশেষ অনুমতি নিয়ে ইরান মাস্কাট হয়ে ভারতের উপর দিয়ে আসে ফ্লাইট। এতে ফ্লাইংয়ের সময় ৮ ঘন্টা ১০ মিনিট থেকে বেড়ে ১০ ঘন্টা ১৩ মিনিট হয়। বিষয়টি নিয়ে সেফটি রিস্ক অ্যানালাইসিস মিটিং করেছে বাংলাদেশ বিমান। মেইন সমস্যা হলো হবে স্লট নিয়ে, যে আমরা যদি এখান থেকে ফ্লাইটটা ডিলে হয় ওইখানে স্লট নিয়ে একটা সমস্যা হতে পারে।
তো সেই ক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি যে আমরা একদিন 2 দিন দেখব, দেখার পরে আমরা হয়তো আইদার স্লট চেঞ্জ করব ওদের কাছে রিকোয়েস্ট করে যে 1 ঘন্টা আধা ঘন্টা পিছায় দেওয়ার জন্য, অথবা আমরা এখান থেকে ঢাকা থেকে আর্লি ছাড়ব। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল ওনারা একটা নোটাম দিয়েছিল এই রুটটাকে অ্যাভয়েড করার জন্য, আজকে ভোর রাত্রে আবার ওই নোটামটা তারা করে নিয়েছে, আপনার উইথড্র করে নিয়েছে। তার মানে আর কোনো রেস্ট্রিকশন নেই যাওয়ার জন্য। সো পরিস্থিতি এখন মোটামুটি নর্মাল আছে, তেমন কোনো ডিট্যুর করতে হচ্ছে না। বাট যদি লম্বা কোনো এরকম পরিস্থিতি থাকে বা ওখানে যদি বন্ধ থাকে, তাহলে তো হয়তো সেক্ষেত্রে আমাদের কিছুটা ডিট্যুর করতে হতে পারে। এয়ারক্রাফট হয়তো ফ্লাইং টাইমটা একটু বেড়ে যাবে, একটু ঘুরে যেতে হবে আর কি আমাদের। দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলতে থাকলে ফ্লাইটের সময় এবং ব্যয় বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে ফ্লাইটের স্লট, বিরূপ প্রভাব পড়তে পারে হজ ফ্লাইটের উপর। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভারতে পাকিস্তানের হামলা, আবার পাকিস্তানেরও পাল্টা হামলা। এসবের মধ্যেও পাকিস্তান সীমান্তে সবকিছু চলছে স্বাভাবিক এমন দাবি করে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক ও আরব নিউজের পাকিস্তান প্রতিনিধি রাজা রিয়াজ চ্যানেল আইকে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সহ সবগুলো বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজা রিয়াজের সঙ্গে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোস্তাফা মল্লিক। What is the current situation on the ground in the conflict zone? ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতপূর্ণ অঞ্চলে বর্তমানে পরিস্থিতি কেমন? সীমান্ত পরিস্থিতি চিন্তা করার মতো। পাকিস্তান আর্মি সর্বোচ্চ নিরাপত্তায় আছে, কারণ ভারত পাকিস্তানের সীমানায় প্রবেশ করেছে। সকালে তো ভারতে আক্রমণ শুরু করলো। How is the civilian population coping? সীমান্তবর্তী এলাকা সহ সাধারণ জনগণ চলমান সংঘর্ষের মধ্যে কিভাবে মোকাবেলা করছে? আমি বর্ডারের খুব কাছে আছি। জনসাধারণ শান্তিতে জীবনযাপন করছে। সব অফিস, বাজার, মার্কেট খোলা। জনগণ বাইরে বের হচ্ছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পাকিস্তানের পক্ষ থেকে হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো সরকারি পরিসংখ্যান কি আপনি নিশ্চিত করতে পারেন? কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি, সেনা অবকাঠামোরও ক্ষতি হয়নি, শুধু মসজিদের ক্ষতি হয়েছে। ভারত পাকিস্তানের যে অবকাঠামোর ক্ষতির কথা বলছে তা হচ্ছে 9টি মসজিদ। এই মুহূর্তে কোনো পক্ষের তরফ থেকে কূটনৈতিক প্রচেষ্টা বা যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত আছে কি? অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে, জাতিসংঘ বিবৃতি দিয়েছে। পাকিস্তান সবসময় আলোচনায় বিশ্বাসী। পর্যটন কেন্দ্রে পাকিস্তান হামলা করেছে, ভারতের এই অভিযোগ তৃতীয় পক্ষ দিয়ে তদন্তের পাকিস্তানের প্রস্তাব ভারত গ্রহণ করেনি, কারণ তারা যুদ্ধ চায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ অ্যালাউ দেন। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর ভারত সরকার নিজে থেকে আর উত্তেজনা বাড়াতে চায় না বলে চ্যানেল আইকে বলেছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি বলেছেন, পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ভারতের পরবর্তী পদক্ষেপ। ভারতের সর্বত্র একটা মানুষের মধ্যে ক্ষোভ যে যেভাবে নিরীহ পর্যটকদের উপরে হামলা করা হয়েছে, সরকারের উপর একটা প্রবল চাপ তৈরি হয়। বারবার যদি জঙ্গিদের হাতে নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়, তাহলে তার একটা বদলা নেওয়া উচিত। বদলা নেওয়ার অর্থ যুদ্ধের আশঙ্কা থাকে। ভারতের পররাষ্ট্র সচিব সকালে এই যে অপারেশন সিন্দুর বলার পরে যে প্রেস কনফারেন্স করেছেন, তাতে তিনি কিন্তু এটা স্পষ্ট বলেছেন, আমরা এই উত্তেজনাটাকে আর বাড়াতে চাই। সেটা তো এখন দেখতে হবে যে ভারতের মানুষের প্রতিক্রিয়া কি, তারা সন্তুষ্ট কিনা। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার, তাদের তো মানুষকে নিয়ে চলতে হবে। এখন মানুষের যদি ক্ষোভ তাদের প্রশমিত না হয়, তখন হয়তো অন্য কিছু আরো ভাবা হতে পারে। কিন্তু আপাতত কিছু সেরকম কিছু দেখা যাচ্ছে না বলেই মনে হয়। ইতিমধ্যে কূটনৈতিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবার একটা সামরিক পদক্ষেপও নেওয়া হলো। ভারত যেটা চাইছিল, অভিষ্ট লক্ষ্য যে জঙ্গি ঘাঁটি এবং সাধারণ মানুষের উপর যাতে কোনো আক্রমণ না হয়। আমরা শুনেছি যে জঙ্গি নেতা মাসুদ আজহার, তার পরিবারের অনেকে নাকি নিহত হয়েছে এই হামলায়। সেটা ভবিষ্যতে হয়তো জানা যাবে আরো ডিটেলস। পাকিস্তানে ভারতে হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দেশ দুটির গণমাধ্যম। একই সাথে বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ প্রতিটি সংবাদ ভিত্তিক চ্যানেলের বুলেটিনে বড় অংশ জুড়েই থাকছে ভারত পাকিস্তান যুদ্ধের খবর। বিশ্ব গণমাধ্যমে তথ্য একই থাকলেও ভারত পাকিস্তানের গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকেই মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত আচমকা পাকিস্তানের 9 স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। দুই দেশের হামলা ও পাল্টা হামলার খবর ভারত পাকিস্তানের গণমাধ্যম ছাড়াও বিশ্ব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে দেশ দুটির সংবাদ মাধ্যমেও এক প্রকার তথ্যযুদ্ধ চলছে। পাকিস্তানের হামলার খবর ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার খবর প্রকাশ করেছে। কোথায় কোথায় হামলা হবে জায়গার বেছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতের আরেক সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, পাকিস্তানে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াকে অবহিত করেছে ভারত। আরেক খবরে দ্য হিন্দু জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ভারতীয় 3 বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেই সংবাদ পরে তুলে নেয় সংবাদ মাধ্যমটি। আর সংবাদ মাধ্যম পিটিআই বলছে, সন্ত্রাসী মাসুদ আজাহারের সদর দপ্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তার পরিবারের 10 সদস্য সহ আরও 4 সহযোগী নিহত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর, মন্ত্রিসভার বৈঠকে অপারেশন সিন্দুরকে গর্বের মুহূর্ত হিসাবে অবহিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডনের খবর, 6 স্থানে গভীর রাতে হামলার প্রতিশোধ হিসাবে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। আরেক সংবাদ মাধ্যম ডেইলি টাইমস বলছে, ভারতের হামলায় 8 বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় সেনাবাহিনী কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানের পাল্টা হামলার খবর তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হামলার পর থেকেই প্রধান সংবাদ হিসাবে প্রকাশ করছে। বিবিসি বলছে, ভারতীয় বিমান হামলায় 26 জন নিহত, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। অন্যদিকে দিল্লি বলছে, পাকিস্তানের গোলাগুলিতে ভারতীয় 10 জন নিহত হয়েছে। একই সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। আল জাজিরা বলছে, ভারতের হামলার পর সীমান্তে গোলাগুলি চলছে, আর পাকিস্তান বলছে আগুন জ্বালানোর কাজ ভারতেই শুরু করেছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বলছে, ভারতের হামলার পর সেনাবাহিনীকে প্রতিশোধের অনুমতি দিয়েছে সরকার। সিএনএন বলছে, ভারত ও পাকিস্তানের বৃহত্তম সংঘাতের দ্বার প্রান্তে। এদিকে এপি বলছে, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের ঘোষণা বলে অবহিত করেছে ভারত। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয়, বরং চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের জঙ্গি আস্তানায় ভারতের আক্রমণের পর নিজেদের অবস্থান জানাতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। হঠাৎ করেই অশান্ত দক্ষিণ এশিয়া। এ অঞ্চলের 2 বড় দেশের চাপা উত্তেজনা শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘাতে। পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরের জঙ্গি আস্তানায় অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা আদতে যুদ্ধেরই ঘোষণা। তবে এ নিয়ে বরাবরের মতোই শান্তিপ্রিয় অবস্থানে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত মানোন্নয়ন বৈঠক শেষে কমিটির সদস্যরা চলে গেলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। তিনি জানান, বাংলাদেশ আশা করে কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হবে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। অশান্ত পরিস্থিতির মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ ইন করার চেষ্টা ঢাকার নজরে এসেছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই খবরগুলো আমরা পাচ্ছি, আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
ভারত পাকিস্তান যুদ্ধাবস্থাকে পুঁজি করে বাংলাদেশের শেয়ার বাজারে একটি চক্র ব্যাপক দরপতন ঘটানোর অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। অভিযোগ অল্প দামে শেয়ার হাতিয়ে নিতেই তাদের এই কারসাজি। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের বর্তমান অবস্থায় বাংলাদেশের অর্থনীতি ও শেয়ার বাজারে কোনো প্রভাব পড়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। ভারত পাকিস্তান যুদ্ধের খবরে বুধবার লেনদেনের শুরু থেকেই দরপতন ঘটতে থাকে বাংলাদেশের শেয়ার বাজারে। সময়ের সাথে সাথে সেটি আরও বাড়তে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় 149 পয়েন্ট, যেখানে ভারতের প্রধান শেয়ার বাজারে সূচক উল্টো বেড়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, সেখানে ভারতের ইন্ডেক্স অলরেডি বোম্বে ইন্ডেক্স এই মুহূর্তে প্লাস। এই বাজারটা ফল করার মূল কারণ হচ্ছে বড় বড় ইনভেস্টররা প্যানিক সৃষ্টি করে বাজারকে আরও মাল অন্য শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই কারসাজি শুরু করছে। এটা বিনিয়োগকারী এই মুহূর্তে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। দেখবেন প্রধান উপদেষ্টা মিটিং করছে, এখন এই সুযোগে যদি কিছু শেয়ার হাতিয়ে নেওয়া যায় তা বেটার। বাজার পড়ার কোনো কারণই নাই। যুদ্ধ লাগছে ইন্ডিয়া পাকিস্তান, তারা ভালো আছে। আজকের যে লেনদেনটা হয়েছে এটা সাসপেন্ড করা হোক। অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের শেয়ার বাজারে এত বড় দরপতন হওয়ার মতো ঘটনা ঘটেনি। দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিতে এটি মানানসই নয়। কোথাও থেকে আপনার একটা মেসেজ হয়তো ছেড়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধের ফলে যে কোনো না কোনোভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের মাঝামাঝি? আমরা স্যান্ডউইচ? আমরা স্যান্ডউইচ না, আমরা তো অ্যাপার্ট ফ্রম এভরিথিং। তাহলে কেন এই প্যানিক সৃষ্টি করে আপনার অনেকেই ছেড়ে দিচ্ছে? একটা পক্ষ কিন্তু ওত পেতে বসে আছে, তারা ধরে নিচ্ছে। বেচা বিক্রিও থেমে নেই, সেটা তো বিক্রি হচ্ছে, তাই না? তাহলে কিনছে কারা? কেন কিনছে? আপনি এই লোকগুলোকে আপনি খুঁজে বের করেন যে এখন কারা কিনছে। শেয়ার বাজারে এ ধরনের সুযোগ নেওয়ার প্রবণতা চিরতরে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন অধ্যাপক আশরাফ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগে উৎসাহী বাংলাদেশ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএইর সহনশীলতা ও সহাবস্থানে মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ ও স্বাগত জানান। বৈঠক শেষে নাহিয়ান বলেন, আরব আমিরাতে রাষ্ট্রপতির নির্দেশে একাত্মতা প্রকাশ ও বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন তারা। প্রধান উপদেষ্টা তাদের বন্ধুত্বপূর্ণ অঙ্গীকারকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। ভিসা ইস্যুতে অগ্রগতির বিষয়ে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনাকে 8 মে বৃহস্পতিবার হাজির হতে ধানমন্ডি সুধা সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় তলবি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সর্বোচ্চ ছাড় দিয়ে সংস্কার বিষয়ে একমত হতে রাজি বলে জানিয়েছে নাগরিক ঐক্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার করেই জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। দেশের সব আদালতে শরিয়া আইনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য গঠনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করার তাগিদ দিয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে প্রথম দফায় দ্বিতীয় বৈঠক করেছে নাগরিক ঐক্য। সকাল 10টা থেকে শুরু করে 3 ঘণ্টার আলোচনার পর ব্রিফিং করেছে দলটি। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাকিব বলেন, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে নিম্নকক্ষে সাধারণ নির্বাচন এবং উচ্চকক্ষে ভোটের সমানুপাতিক হারে বিভিন্ন দলের প্রতিনিধিরা আসন পাবে একমত হয়েছেন। নিম্নকক্ষে আমরা এক্সিস্টিং যে পদ্ধতি, সেই সংসদীয় আসন কেন্দ্রিক যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমরা নির্বাচন চাই। এবং তবে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আপার হাউস অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে দ্বারা নির্ধারিত হবে। বিকেল 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কয়েক ঘণ্টার বৈঠকের পর ব্রিফিংয়ে দলটি নতুন কিছু প্রস্তাবনা সহ আলোচনার নানান দিক তুলে ধরেন। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না, এবং
নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন যারা প্রস্তুতি নিচ্ছে, কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে? সংস্কার এখনো সম্পন্ন হয় নাই, কোন ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে এটা এখনো ক্লিয়ার হয় নাই। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। নতুন প্রস্তাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে ভোটের সমানুপাতিক হারে আসন বরাদ্দের সুপারিশ করে। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলটি। পুলিশ সংস্কার প্রশ্নে তাদের 9টি প্রস্তাবনা নিয়ে সামনের দিনগুলোতে আলোচনা করতে চায়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক 3 শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হককে 25শে মে, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27শে মে ও মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লাকে 29শে মে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। পুলিশের সাবেক 3 শীর্ষ কর্মকর্তাকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে নিশ্চয়ই এমন কোনো তথ্য পেয়েছেন যার কারণে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কবে নাগাদ প্রতিবেদন দাখিল করা হবে তা জানায় প্রসিকিউশন। যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত, তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। 2016 সালের আগস্টে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িকে জঙ্গি আস্তানা ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে গুলি করে 9 তরুণকে হত্যা এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরিবেশে ভারসাম্য রক্ষা করতে বৃক্ষসুমারি কাজ শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে দেশীয় উদ্ভিদকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টির মল চত্বরে আয়োজিত সুমারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে সহজেই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণ করা সম্ভব হবে। সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়তনের 25% ভূমি জুড়ে বৃক্ষ আচ্ছাদনের কথা থাকলেও সে অনুযায়ী বাড়ছে না বৃক্ষের পরিমাণ। নির্মাণ কাজের পাশাপাশি জ্বালানি ব্যবহারে অবাধে কাটা হচ্ছে বৃক্ষ, আর এই সুযোগেই দেশীয় গাছের পরিবর্তে বিদেশি গাছের পরিমাণ বাড়ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় উদ্ভিদের পরিসংখ্যান নির্ণয়ে বৃক্ষসুমারি। বিদেশি নয়, দেশীয় বৃক্ষের ঢাবি সাজাই স্লোগানে সুমারির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগকে মডেল হিসাবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। আমাদের যে এখানে 100 প্রজাতির শাল ফরেস্টের সাথে বৃক্ষ ছিল, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেই বৃক্ষগুলো হয়তো ফুলের জন্য, না হয় ফলের জন্য, না হয় ওষুধি, না হয় বন্য প্রাণীকে সমর্থন করতো, অথবা আমাদের হেরিটেজ ক্যারি করতো, কিন্তু সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ওই বৃক্ষগুলোকে আমাদের তালিকায় নিয়ে আসার চেষ্টা করব। শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশে, একটা শান্ত পরিবেশে এবং একটা সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ যদি আমরা তাদের দিতে পারি, তাহলে সেটা কিন্তু তাদের মানসিক বিকাশে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপকে যতদূর সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে হলেও একটু গুছিয়ে নিতে চাই। আমরা
বেশ বড় মাপের কিছু প্রকল্প একদম চূড়ান্ত পর্যায়ে আছি। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতে পারি, এবং তারই একটি প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই শুমারি। আরবরি কালচার সেন্টারের আয়োজন ও অর্থায়নে এই শুমারিতে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ছাদ কৃষি এখন নগর জীবনে টেকসই কৃষির নতুন এক সম্ভাবনা, যা আরও কার্যকর এবং লাভজনক করতে প্রয়োজন ছাদ কৃষি অনুকূল ফসল উৎপাদনের সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। এমনই এক সম্ভাবনা জাগাতে গত 3 বছর ধরে শেকড় প্রযুক্তির অনুশীলন করছেন যশোরের এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোর শহরের উপকণ্ঠে হামিদপুর। এখানে মাত্র 1200 বর্গফুট ছাদে প্রযুক্তির ছোঁয়ায় গড়ে উঠেছে এক অনন্য সবজি ক্ষেত। বিচিত্র এই ফসলি ছাদ কৃষির উদ্যোক্তা কৃষিবিদ ইবাদ আলী এক্ষেত্রে অনুসরণ করছেন নিজের উদ্ভাবিত শেকড় প্রযুক্তি। মূলরমের সংখ্যা যত বেড়ে যাবে উৎপাদন তার তত বাড়বে, কিন্তু আমি যদি ড্রামে দেই তখন অল্প জায়গায় মূলরমের সংখ্যাটা কমে যায়, তখন ওই শিকড়টা চারদিকে সরাইতে পারে না। এর জন্য যে 4 ইঞ্চি মাটি দরকার, কিন্তু আমি যদি 16 ইঞ্চি ড্রামে দেই তাহলে নিচে যে 12 ইঞ্চি মাটি থাকলেও অকেজো থাকলো, কারণ ওখান থেকে সে ভিটামিন মিনারেল নিতে পারতেছে না। কিন্তু ওইটাকে যদি আমি পাশে বাড়াইতে পারি তাহলে ওর অনেক জায়গা পায়, মূলরমের সংখ্যা বেড়ে যায়, নিজে সহজে খাবারটা গ্রহণ করতে পারে এবং সে একেবারে জমির মতো ফসল দিবে। এই প্রযুক্তির কল্যাণে শুধু রকমারি সবজি উৎপাদন নিশ্চিত হচ্ছে না, ছাদের উপর অতিরিক্ত ওজন না বাড়িয়েও মাটি ব্যবহারে রাখা হচ্ছে ভারসাম্য। এটা কাঠের একটা ফ্রেম করেছি, করার পরে এই কাঠের তক্তা দিয়ে এর পলিথিন আবার সিদ্ধ করে দিয়েছি। তাহলে আমার এসে 318 স্কোয়ার ফিট জায়গায় 154 কেজি মাটি লাগছে, যা বড় একটা ড্রামের সমান। সেখানে সেই মাটিটাকে আপনি ছড়িয়ে জি সেটা ছড়িয়ে দিয়েছি। তার গবেষণা বলছে 1 বছরে এই পদ্ধতিতে বিনিয়োগের 5 গুণ লাভ আনা সম্ভব। 5000 টাকা যদি আমি ইনভেস্ট করি ছাদে, তা 1 বছরে 25,000 টাকা সম্ভব। মাটি পানি সারের পরিমিত ব্যবহারের মাধ্যমে বেড পদ্ধতিতে শেকড় প্রযুক্তিতে ছাদ কৃষি ইতিমধ্যেই প্রমাণ করেছে ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়। যারা শহরে নগরে ছাদ কৃষি কিংবা আঙিনায় করছেন তাদের জন্য এই প্রযুক্তিটি একটি লাক্সারি প্রযুক্তি হতে পারে, যা ইতিমধ্যেই যশোরের ইবাদ আলী প্রমাণ করেছেন। যশোরের হামিদপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে স্পোর্টসে আছেন রাহুল রয়, যাচ্ছি তার কাছে। রাহুল। বাসা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের স্পোর্টসে। আয়োজনের শুরুতেই টাইগারদের আপডেট। সিলেটে 3 ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 87 রানের জয় পেয়েছে বাংলাদেশ এ দল। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা ফেরালো বাংলাদেশের যুবারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 344 রান তোলে ইয়াং টাইগাররা। চতুর্থ উইকেটে নুরুল সোহান এবং মাহিদুল অঙ্কনের 2 সেঞ্চুরিতে 225 রানের পার্টনারশিপে বড় সংগ্রহ তোলে স্বাগতিকরা। কিউই যুবাদের উপর ছড়ি ঘুরিয়ে সোহান 112 এবং অঙ্কন খেলেন 105 রানের ইনিংস। জবাবে স্বাগতিকদের বোলিং তোপে 257 রানে অল আউট হয় নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশে হয়ে মুসাদ্দেক সৈকত 3টি এবং জোড়া উইকেট পেয়েছেন শরীফুল, তানভীর এবং শামীম পাটোয়ারি। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে 10 মে। পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখতে পাকিস্তানে বাংলাদেশ হাই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে নাহিদ রানা ও রিশাদ দুজনই ভালো আছেন, নিরাপদে আছেন। বিসিবি আরও জানিয়েছে সভাপতির ফারুক আহমেদ পিএসএল এর সিইওর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। 9 মে নাহিদ রানার দল পেশোয়ার জালমির বিপক্ষে রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ খেলতে রিশাদ যাবেন পেশোয়ারে। টি-20-র পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ওপেনার,
সবশেষ ডিসেম্বরের অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টই হয়ে থাকলো রোহিতের কেরিয়ারের শেষ টেস্ট। 2024 থেকে টেস্টে ছন্দহীন রোহিত ছিলেন সমালোচনার মধ্যেই। গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারানোরও। বোর্ডের সিদ্ধান্তের আগেই নিজেকে গুটিয়ে নিলেন ভারতকে 224 টি-20 বিশ্বকাপ জেতানো অধিনায়ক। সব মিলিয়ে 11 বছরের কেরিয়ারে 67টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। 40.57 গড়ে করেছেন 4031 রান। 12টি সেঞ্চুরির সঙ্গে আছে 18টি 50। সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে গেলে ওয়ানডে চালিয়ে যেতে চান রোহিত। 20 জুন লিডসে শুরু হবে ইংল্যান্ড ভারত 5 ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসিআই। এই দৌড়ে এগিয়ে আছেন বর্তমান টেস্ট দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। দর্শক, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের এই জমজমট খেলার খবর দিয়ে শেষ করব আজকের আই স্পোর্টস। ফিরে যাচ্ছি বাশারের কাছে। ধন্যবাদ রাহুল। মাঠ পর্যায়ে পুলিশের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপি সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে অ্যাডিশনাল আইজি সিবাগত উল্লাহকে। ঢাকা রেঞ্জের ডিআইজি AKM আওলাদ হোসেনকে এডিশনাল আইজির চলতি দায়িত্বে পুলিশ টেলিকম বিভাগের প্রধান করা হয়েছে। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান গাজী জসিমউদ্দিনকে এডিশনাল আইজির চলতি দায়িত্বে শিল্প পুলিশের প্রধান করা হয়েছে। স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের প্রধানের শূন্য পদে নিয়োগ পেয়েছেন ডিআইজি ডক্টর শোয়েব রিয়াজ আলম। আর বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে প্রদান করা হয়েছে অ্যাডিশনাল আইজি তৌফিক মাহবুব চৌধুরীকে। একই দিনে আরেক আদেশে 9 জন অ্যাডিশনাল ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে সরকার। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত। শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জাতিসংঘের সতর্কতা। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। রাজধানীতে বাংলাদেশ প্লাস্টিক দূষণ প্রতিরোধ পৌর বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সংলাপ হয়েছে। বিশ্বব্যাংক, সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম SECEP এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস UNOPS এর সহায়তায় পরিচালিত ব্র্যাকের প্লাস্টিক ফর ফ্রি রিভার্স অ্যান্ড সিস ফর সাউথ এশিয়া প্রকল্পের উদ্যোগে এই সংলাপ হয়। সংলাপে ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত সভাপতিত্ব করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি, নগর উন্নয়ন কর্মসূচি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের আরবান ডেভেলপমেন্টের প্রোগ্রামের UDP কর্মসূচির প্রধান ইমামুল আজম শাহী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এবারে নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণে একটি বাসায় হামলায় একই পরিবারের বাবা, তার বাচ্চা সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরে তুফা আল কারামা স্কুলে হামলায় 13 জন, জাবালিয়া শহরে 3 ও দেইর ই বালায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এদিকে 2 মাসেরও বেশি সময় গাজায় ত্রাণ সহায়তার অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এতে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি জ্বালানি সংকটও দেখা দিয়েছে। এছাড়াও অপুষ্টি ও পানি শূন্যতে শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এলো নতুন রোমান্টিক নাটক ঘোর। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মম এবং ইমতিয়াজ বর্ষণ। পরিচালনায় ছিলেন আরিফ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক।
এবারে কৃষি সংবাদ। হবিগঞ্জের হাওড় অঞ্চলে ইরি বোরো ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধান কাটা শ্রমিকের সংকটের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় 1,23,854 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে 40,000 হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে। যথাসময় সার কীটনাশক প্রয়োগ করায় ফলনও হয়েছে ভালো। তবে কৃষক বলছেন সময় মতো বৃষ্টি না হওয়ায় চিকন ধানের জমিতে কিছুটা চিটা দেখা দিয়েছে। 30 কেজি জমি করছি, মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। এখন আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকে বাম্পার ফসল আমরা গুলাই উঠাইতে পারবো। হয়েছে মোটামুটি ভালো হয়, তবে ধানের মাঝে দোষ ওই যে একটা গুরমা বাচ্চা আলি এটা ওই হিসেবে ধান অন্য সাথে কিছু কম হইতে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৈশাখে ধানের ফলন বেশি, কৃষকের মুখে ফুটবে হাসি। ফসল বাম্পার ফসল হয়েছে, আর গোটা কিছু জমির মাঝে ফুকে ধরছে যেগুলো গোটা চিকন ধান যেটা এটা ভালো মানে ফলার লাগি মানে আমি ওটা জানাইতেছি যারা কৃষি অফিসার বা আছে ভালো মান যাতে বীজটা ভালো হয় আগামীতে। শ্রমিক সংকটের কথা অস্বীকার করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বর্তমান যুগ আসলে কিন্তু যন্ত্রের যুগ, আমরা যন্ত্রের দিকে যাব। কারণ হলো যে কৃষকের যে খরচটা কস্টিংটা কিন্তু কমাই নিয়ে আসতে, সেটা যন্ত্র ছাড়া কমানোর কিন্তু কোনো সুযোগ নাই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলাতে যতগুলো রিপার মেশিন আছে, ধান কাটার মেশিন আছে, সেগুলোকে আমরা এনগেজ করেছি। আমরা গত 2 দিন আগে সভা করেছি যাতে সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই, বন্যা আসার আগেই এটা কর্তব্য সম্পন্ন করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন আসবে বলে আশা করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করেই বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছেন আশেপাশের গ্রামবাসী। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে। সাইদ পান্থর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা নদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন। এতে তীব্র ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আতঙ্কে দিন পার করছেন গোয়ালবাড়ি, ধারালিয়া ও চাউলকাঠি গ্রামের হাজারো মানুষ। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলনের কারণেই আইন মানছেন না প্রভাবশালীরা। অনেকেই 3-4 বার এই নদী ভাঙনের কবলে পড়ে কারো সাইজ নাই, কারো আঙিনায় গিয়ে বসবাস করছে। আমাদের এই মাদ্রাসা ভেঙে গেছে, নদী ভাঙগুলো এবার অনেক দূরেই ছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে। আমরা এই থেকে বাঁচতে চাই। অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনেই বালু উত্তোলনের দাবি অভিযুক্ত ব্যক্তির। ইজারা ছাড়া যেসব স্পট সেখানে বালি উত্তোলনের কোনো সুযোগ নাই। আর যেন বলে যে বালি উত্তোলনকারীর কারণে নদী ভাঙন হয়েছে, এটা ভুল ধারণা। যদি 5 বছর বালি কাটে, ওখানে যে পরিমাণ বালি আছে সেখানে এলাকার কোনো ক্ষতি হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেগুলো সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, যেগুলো ইজারা দিয়েছে সেগুলো আমরা আজকে একটা চুক্তি করেছি, আরো 2টা চুক্তি হবে এবং সার্ভেয়ার গিয়ে সঠিক যে ডিমার্কেশনটা আছে সেটা বুঝিয়ে দেওয়া হয়। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সন্ধ্যা নদী পাড়ের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের রিটেলার্স বিজনেস মিট 2025। বিজনেস মিটের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব সেলস মোহাম্মদ মাকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ইলেকট্রনিক্সের চট্টগ্রাম বিভাগীয় ডিস্ট্রিবিউটর মেসার্স হক ইলেকট্রনিক্সের পরিচালক একরামুল হক পাটোয়ারি। প্রধান অতিথি ছিলেন তামা কুমন্ডি লেইন বণিক সমিতি সভাপতি সারোয়ার কামাল।
বক্তৃতা করেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, যমুনা টিভির চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী ও অন্যরা। পরে বেস্ট সেলারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। শিল্প উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পে বাড়তি 25 কোটি ঘনফুট গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওয়াজুল কবির খান। সচিবালয়ে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান। শিল্পে বেশি গ্যাস দেওয়ার জন্য মে থেকে আগস্টের মধ্যে অতিরিক্ত 4 কার্গো এলএনজি আমদানি করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে বলে জানান তিনি। পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন ও সমাবেশ করেছেন সুফিবাদী সুন্নি জনতা। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বক্তারা নিন্দা জানিয়ে মিথ্যা ও কাল্পনিক মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়ালা জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি, মুফতি আসিয়ার রহমান, সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ একরামুল করিম ও অন্যরা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানী গুলশানে হোটেল ক্রাউন প্লাজায় শুরু হয়েছে বিশেষ ফুড ফেস্টিভ্যাল। রিফ অ্যান্ড রেঞ্জ শিরোনামে এই ফেস্টিভ্যালে তাজা সামুদ্রিক খাবার ও মাংসের বিশেষ পদ সহ রয়েছে হোটেলের রন্ধন শিল্পীদের তৈরি করা সুস্বাদু আকর্ষণীয় সব খাবার। গ্রিলড লবস্টার থেকে শুরু করে রোস্টেড ল্যাম্ব শ্যাঙ্কের মতো আইটেমের স্বাদ নিতে পারছেন অতিথিরা। উৎসবকে আকর্ষণীয় করতে হোটেল ক্রাউন প্লাজায় বিশেষ র্যাফেল ড্রয়ের আয়োজন করেছে। বিজয়ীরা পাবেন সপরিবারে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। নির্বাচিত ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট টু অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। উৎসব চলবে 24 মে পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসন ও পুলিশ কর্মকর্তা সহ 71 জনের নামে উল্লেখ করে মামলা হয়েছে। মেট্রোপলিটন তাজহাট থানায় এই মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ হারুনুর রশিদ। এই মামলায় অজ্ঞাত আরও 80 থেকে 100 জনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডেসপাস শাখা সহকারী রেজিস্ট্রার মুক্তারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় উল্লেখ করা হয় 2024 সালের 11, 15 ও 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আসামিরা সশস্ত্র হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত, স্থাপনা ধ্বংস, জঙ্গিবাদ বিরোধী অভিযান দাবি ভারতের, জবাব দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সবুজ সংকেত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশি ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা খুললেও ভিন্ন পথমুখী এয়ারলাইন্সগুলো হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধান চাই বাংলাদেশ, দুদেশকেই সংযত আচরণের আহ্বান। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষারোপণ শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণের লক্ষ্য। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সবাইকে শুভেচ্ছা।